issue in 1971 in the field. এই বয়সে আবারও বলছি, ওই ইস্যুকে নিয়ে যদি আবারও কথা বলতে হয়, দ্যাট ইজ নট ইন 71 টিভি, দ্যাট উইল বি ডিসাইডেড ইন দ্য ফিল্ড। কারণ বাড়াবাড়ির একটা সীমা আছে। এভরি নেশন হ্যাজ গট হার ওন প্রাইড, প্রেজুডিস অ্যান্ড ভেঞ্জিয়েন্স। এগুলো কারো ভুলে যাওয়া উচিত না। এই যে একটি কথা আসলো, হ্যাঁ জামাত অবশ্যই ভুল করেছে, না এরকম ইনিয়ে বিনিয়ে কথা বলার কিছু নাই। আপনি আমাকে খুন করার পরে বললেন, হ্যাঁ আমি অবশ্যই আমি ভুল করেছি। আমার মায়ের সতীত্ব হরণ করার পরে বললেন আমি অবশ্যই খুন করেছি। না, কিছু কিছু অপরাধ আছে যেই অপরাধ আমার অস্তিত্বের বিরুদ্ধে, এবং ওই অপরাধগুলোর সাজা পাওয়া হলো একমাত্র বিধান। সুতরাং গণতান্ত্রিক সুযোগ সুবিধা আছে বলেই আপনি মুক্তিযুদ্ধের চেতনা ধরে টান দেবেন, নাও, আমি মনে করি না দ্যাট ইজ প্রপার। ওই বিষয় প্রপার এটা আমি কখনোই মনে করি না। দ্বিতীয় যে কথাটি বলছি সেটা হলো জামাত ইসলামের একটা ইউনিক অবস্থান আছে, সেটাও যারা আলোচক তাদের মাথায় রাখা উচিত। সেটা হলো সারা বিশ্বে জামাত ইসলাম হলো একমাত্র তথাকথিত মুসলিম পার্টি বা ইসলাম নিয়ে রাজনীতি করা পার্টি যারা একটি দেশের অস্তিত্বের বিরোধিতা করেছে। তারা আমার স্বাধীনতার বিরোধিতা করেছে। এই ইন্দোনেশিয়া থেকে শুরু করে আলজেরিয়া, মরক্কো পর্যন্ত বহু মুসলিম দল আছে, তারা জনাব মঈনুদ্দিন খান বাদল, সেক্ষেত্রে কেন সরকার জামাতের রাজনীতি নিষিদ্ধ করছে না? আমি খুব ক্যাটেগরিক্যালি মনে করি যে জামাতের রাজনীতি এবং জামাতকে তার সত্যিকার অবস্থানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কাজ হচ্ছে। আমি আপনার সাথে সুর মিলিয়ে বলবো, জামাতের রাজনীতি নিষিদ্ধকরণের প্রশ্নে সরকারের মধ্যে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয়। আমি ট্রেজারি বেঞ্চ মেম্বার হিসেবে তাই মনে করি। কিন্তু আমি যেটা বলছি, অনেকে যেন গুলিয়ে না ফেলেন, আদার ইসলামিক পার্টি কিন্তু তার দেশের অস্তিত্বের সাথে বেইমানি করেনি, অস্তিত্বের বিরোধিতা করেনি। দিস ইজ দ্য লোন পলিটিক্যাল পার্টি, এই ইসলামিক পার্টি ইন দ্য ওয়ার্ল্ড। সে তার দেশের স্বাধীনতার সাথে বেইমানি করেছে, তার দেশের স্বাধীনতার সাথে সে বিরোধিতা করেছে। মঈনুদ্দিন খান বাদল, একটি প্রশ্ন আরো ছিল আমার, সেটি হচ্ছে হেফাজতে ইসলামকে অনেকেই বলছেন, এমনকি সরকারের পক্ষ থেকে অনেক সময় বলা হয়েছে যে তারা হেফাজতে ইসলাম নয়, হেফাজতে জামাতে ইসলাম। যদি সেটি হবে তাহলে হেফাজতে ইসলামের দাবিগুলো নিয়ে প্রথম দিকে সরকারের একটি নমনীয় অবস্থানের কারণ। আমি সেটার একটা উত্তর দিই। প্রথম কথা হলো, হেফাজতের ব্যাপারটিও কিন্তু বুঝার দরকার আছে। হেফাজতে ইসলাম অনেক জায়গায় আলোচনা শুনলাম, মনে হচ্ছে যে গতকালকে হওয়া একটা পার্টি। নো, দ্যাট ইজ নট ট্রু। এই হেফাজতে ইসলাম যাদের ডক্ট্রিন ফলো করে দেওবন্দের, সেই দেওবন্দের ডক্ট্রিন, দেওবন্দ 1857 সিপাহী বিদ্রোহের পরে 1866 এই দেওবন্দ প্রতিষ্ঠিত হয়, এবং সেই সময়ের আলোকে তারা ইসলামিক আইডেন্টিটিটা তুলে ধরার ক্ষেত্রে খুব কট্টর ওহাবি পদ্ধতিকে ফলো করেছে, ওয়াহাবিজমকে ফলো করেছে, সেটা লক্ষ্য করার বিষয় আছে। এবং যদিও দেওবন্দের প্রধান মৌলানারা জিওগ্রাফিক্যাল ন্যাশনালিটির প্রশ্নটিকে বিবেচনা করতে বলেছেন, কিন্তু দেওবন্দ ইন প্রিন্সিপাল ওয়াহাবিজমকে ফলো করেছে। আমি একটা সরল কথা বলি, সেটা জনগণ বুঝার জন্য। আমাদের দেশে কিন্তু 70-এর আগেও ইসলাম ছিল, কিন্তু বিবেচনা করার প্রশ্ন আছে, আমাদের ইসলামটি হল সুফিজমের মাধ্যমে আসা একটি সহজিয়া ইসলাম। এই ইসলাম কিন্তু এখানে 400-500 বছর ধরেই আছে। এই যে নতুন কীর্তিকলাপ যেগুলো আমরা দেখছি, সেটা হল 71-এর পরে যখন আমাদের লোকজনরা প্রচুর সংখ্যায় বাইরে যাচ্ছে, তখন এই মরুভূমির কট্টর ওয়াহাবিজমকে এখানে আমন্ত্রণ জানানো। জি জনাব বাদল, আপনি নিশ্চয়ই স্পষ্ট করেছেন যে এই হেফাজতে ইসলামের একটি বিরাট ইতিহাস আছে বাংলাদেশের রাজনীতিতে। আমার প্রশ্নটি ছিল যে তাহলে যে কারণেই হোক, আপনি যেটা বলছেন সরকার কেন নমনীয় ছিল? সরকার এই প্রশ্নে নমনীয় নয়। আমি এই জায়গাটা একটু বলি। প্রশ্ন হল যে সরকার মধ্যে একটা প্রচেষ্টা ছিল যে আলাপ আলোচনার মাধ্যমে এটাকে নিষ্পত্তি করা যায় কিনা। এটা প্রশাসনিক, এমনকি মন্ত্রী পর্যন্ত ওখানে গিয়ে কথাবার্তা বলেছেন, কিন্তু
একটি প্রশ্ন মাথায় রাখবেন, সেই আলাপ আলোচনার রাস্তা যখন হেফাজত বন্ধ করে দিয়েছে, সরকার জনস্বার্থে 5 তারিখ রাত্রে যা করণীয় সেই করণীয় পালনের ক্ষেত্রে সরকার কোনো দ্বিধাদ্বন্দ্বে ভোগেনি। আমরা একটু রেদওয়ান আমাদের কাছে যেতে চাই যে সরকারের যেমন অবস্থান আমরা দেখেছি সেরকম আজকে জুনায়েদ বাবনগরী যখন কারাগারে রয়েছেন তখন তিনি বলছেন যে তার জবানবন্দিতে যে ধরনের সংঘর্ষ হয়েছে, সহিংসতা হয়েছে, সেটি মূলত যুবদল, জামাত, শিবির এবং তাদেরই সমন্বয় হয়েছে। এই ব্যাপারে আপনার মন্তব্য কি রেদওয়ান আহমেদ? আচ্ছা, আমি মেজবা কামাল সাহেবের একটা কথার একটু উত্তর দিতে চাই। মেজবা কামাল সাহেব একটা কথা খুব গুরুত্ব দিয়ে উত্থাপন করেছেন যে বিএনপির পক্ষে বা 18 দলীয় জোটের পক্ষে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থাটা তারা যথাযথভাবে এটা উত্থাপন করতে পারে নাই। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন 1991-তে সরকার গঠনের পর 96 পর্যন্ত 173 দিন হরতাল করে এবং তুখোর গণ আন্দোলনের মাধ্যমে সেটাকে তৎকালীন সময়ে সরকারকে বাধ্য করেছিলেন যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাতে প্রবর্তন হয়, এবং এটা শেখ হাসিনার নেতৃত্বের একটা ফসল হিসাবে এই দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত ছিল। এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পরিবর্তন করে তারা আবার আইনের সংশোধন করে যখন যে সরকারে থাকে তাদের অধীনে নির্বাচন হবে, এইটা পরিবর্তনের কোনো অবস্থার সৃষ্টিও হয় নাই এবং কেউ এটাকে পরিবর্তন করতেও বলেন নাই। আদালত রায় দিয়েছে যে দুইবার অন্তত নির্বাচন করতে পারে। একটা সেলফ কন্ট্রাডিক্টরি জাজমেন্ট যেটাই হোক, এই ব্যাপারে আমি বিশদ জুডিশিয়ারির জাজমেন্ট নিয়ে আলোচনা করতে চাই না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করলে এই দেশে আর কোনো ইস্যু নিয়ে আন্দোলনের কোনো সুযোগ থাকে না। এখন আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সময় অপোজিশনের সাথে কথা বলার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত ইস্যু ভিত্তিক আলোচনার জন্য সরকারের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ জানানো হয় নাই। সুতরাং বিএনপি একটা রাজনৈতিক সংগঠন হিসাবে এই দেশে বারবার ক্ষমতায় এসেছে এবং আবারও ক্ষমতায় আসবে। যদি মেজবা কামাল সাহেবের এই দলের অস্তিত্ব সম্পর্কে কোনো সন্দেহ থাকে তাহলে আগামী নির্বাচন হোক, নির্বাচন হলেই তিনি দেখবেন। এখন জামাতের সাথে জোটের বিষয়টি আমি আগেও বলেছি যে এটা একটা আমি একটু যদি অধ্যাপক মেজবা কামালের প্রশ্নটি যদি আপনাকে আরেকবার একটু জানিয়ে দিই। আমি যতদূর বুঝতে পেরেছি অধ্যাপক মেজবা কামাল যেটি বলার চেষ্টা করেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি অনেকেই এখনো তার বক্তব্য অনুসারে অনেকেই এখনো হয়তো মেনে নেয় বা অনেকেই চান তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তিত হোক, কিন্তু বিএনপি যেহেতু তার এই দাবিটিকে যথেষ্ট ন্যায়সঙ্গতভাবে উপস্থাপন করতে পারেনি, সে কারণেই হেফাজতের কর্মসূচিকে সমর্থন দান, সে কারণেই জামাতের হরতালকে নৈতিকভাবে সমর্থন দান, এরকম কি কোনো একটি অবস্থান নিচ্ছে কিনা বিএনপি? নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা প্রথম এবং 1 নম্বর দাবি। 18 দলীয় জোটের 1 নম্বর দাবি হল নির্দলীয় নিরপেক্ষ সরকার, এবং বিরোধী দলের পক্ষ থেকে এইটুকু আপনার কনসেশন দেওয়া হয়েছে যে নামেই সরকার গঠিত হোক, নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা হোক। এটা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা সেক্ষেত্রে অন্যান্য দলের বা অন্যান্য হেফাজতের মতন দলগুলোর কর্মসূচিতে এই সমর্থন দানের বিষয়টির কারণ আপনার সঙ্গে আমি একটু যোগ করি। রেজওয়ান সাহেব আমার প্রশ্নেরও জবাব দিন। যে 5 মে যে ঘটনাটা ঘটল, আগের দিন বেগম খালেদা জিয়া আলটিমেটাম দিলেন 48 ঘন্টার মধ্যে দাবি মানতে হবে তত্ত্বাবধায়ক সরকারের। পরের দিন হেফাজত বসে গেল এবং তাদের কথা ছিল বিকেলের মধ্যে চলে যাবে, না তারা গেল না। বেগম খালেদা জিয়া সারা ঢাকাবাসীকে, সারা বিএনপি নেতাকর্মীদের বললেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং তারা বলেছে 13 দফা না হলে 1 দফার আন্দোলন, সেটা হচ্ছে সরকার পতনের আন্দোলন। তো সরকারের পতনের আন্দোলনটাই সেদিন মুখ্য ছিল। সেদিন কিন্তু তত্ত্বাবধায়কের একটা প্রশ্ন কিন্তু এই দাবির প্রতি হেফাজত কোনো কথা বলেনি। তারা বলেছে 13 দফা না হলে 1 দফা, এবং সেইটাকেই বেগম খালেদা জিয়া সমর্থন দিলেন, তার দলের নেতাকর্মীদের আহ্বান জানালেন, শুধু তাই না ঢাকাবাসীকে। এই যে অবস্থানটা বিএনপির, এইটাই মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে যে আসলে তারা কি আন্দোলন চান, আলোচনা, সমঝোতার সংলাপ চান, নাকি ওইভাবে সরকারকে তারা উৎখাত করবেন। এখন আপনার এই বিষয়টাতে মাননীয় বিরোধী দলীয় নেত্রী ম্যাডাম খালেদা জিয়া 5 মেতে তাদেরকে যে সমর্থন দিয়েছেন সেই ব্যাপারে আমি উত্তর দেওয়ার বিষয়টি আগেও অপারগতা প্রকাশ করেছি
যে এটার উত্তর তিনি একমাত্র দিতে পারবেন। এটার উত্তর আমি আপনাকে দিতে পারবো না। স্পষ্ট করেছেন জনাব রেজওয়ান আহমেদ। আমি আগেও স্পষ্ট করেছি। একটু শুনে নিতে চাইবো, তবে সেটি বিরতির পরেই শুনতে হবে। সেটি হচ্ছে যে সেক্ষেত্রে জুনায়েদ বাবুনগরী যে ধরনের জবানবন্দি দিচ্ছেন, সেই জবানবন্দিকে আপনি কিভাবে দেখছেন? আসছি বিরতি নিয়ে। জি, একাত্তর সংযোগ। আমি একটু রেজওয়ান আহমেদের কাছে যেতে চাই। যে প্রসঙ্গে ছিলাম একটু যদি সংক্ষেপে উত্তর দেন তাহলে ভালো হবে। আমার মনে হয় সেটি হলো যে জুনায়েদ বাবুনগরীর জবানবন্দি, সেই বিষয়ে আপনার মন্তব্য। দেখেন, আমরা যারা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত অনেকেই বিভিন্ন সময় জেলখানায় গিয়েছি, এবং এই আমার বাম দিকে বসা নেতৃবৃন্দ শাহরিয়ার কবির ভাই সহ অনেকেই জেলখানাতে গিয়ে আপনার রিমান্ডে ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে রিমান্ডে নেওয়া হয়, এবং বাবুনগরীকে প্রথম 13 দিন, তারপরে 7 দিন, সব মিলে বোধহয় 22 দিন আপনার রিমান্ডে রাখা হয়েছে। তখন কি অবস্থাতে তিনি কি বক্তব্য রেখেছেন বা বক্তব্য দিয়েছেন, 164-এ কি স্টেটমেন্ট করেছেন, এই ব্যাপারে আমি পত্রপত্রিকায় দেখেছি, তবে ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কথা হয় নাই। তবে সাদেক হোসেন খোকার ব্যাপারে যেই বক্তব্য তিনি দিয়েছেন, এটাকে অসত্য বলে সাদেক হোসেন খোকা পত্রিকায়ও বিবৃতি দিয়েছেন। এখন যেহেতু ওই সময় বিরোধী দলীয় নেত্রী সবাইকে আহ্বান জানিয়েছিলেন, যদি কেউ যুবদল নেতারা বা অন্যান্য সংগঠনের কোন নেতৃবৃন্দ গিয়ে থাকেন, ওটার জবাব তারা দিতে পারবেন। তবে এই টাকা পয়সা, অর্থবিত্ত বা ওই সকল কিছু দিয়ে তাদেরকে বাবুনগরীকে সমর্থন দিয়েছে। আবার বাবুনগরীর অনেক বক্তব্য সম্পর্কে আল্লামা শফিও এটার অসত্যতার কথা বলেছেন, যেটা সঠিক নয়। তো সুতরাং বাবুনগরীর স্টেটমেন্ট এটা আন্ডার ইনফ্লুয়েন্স, কোয়ারশন, মিসরিপ্রেজেন্টেশন, টর্চার, অনেকভাবে তার সেই স্টেটমেন্ট নেওয়া হয়ে থাকতে পারে। এরকম অনেকেই আপনার 164-এ স্টেটমেন্ট করেন, সেটা বাধ্য হয়ে করেন, আন্ডার মেন্টাল প্রেশার, কোয়ারশন। ধন্যবাদ রেজওয়ান আহমেদ। রেজওয়ান ভাই, আমি একটু বলি যে আল্লামা শফি যে বিবৃতিটা দিয়েছিলেন, তিনি কিন্তু 2 ঘন্টা পরেই সেটা প্রত্যাহার করেছেন। তিনি বলেছিলেন যে এটা জোর করে করা হয়েছে। আর জোর করার ব্যাপারটা কিন্তু আমি মনে করি না তারা যেরকম ধর্মীয় নেতা তাদেরকে জোর করে তার ইমানি দায়িত্ব থেকে তাকে পদচ্যুত বা পদস্খলন করবে, সেটা আমি মনে করি না। আমাকেও বিএনপির আমলে রিমান্ডে নেওয়া হয়েছে, অত্যাচার করেছে, 164 ধারায় জবানবন্দি আমিও দিয়েছি, এবং আমি আমার কাছে পরিষ্কার বলেছি আমি যা করেছি সেটা আমি বলেছি, কারো প্রেসারেও বলিনি, যা ঘটনা ঘটেছে তাই বলেছে। এবং বাবুনগরীর বক্তব্য থেকেও আমার একই কথা মনে হয়েছে, যা ঘটনা ঘটেছে তিনি সেটাই বলেছেন, এবং এটা বলার মধ্যে, স্বীকার করার মধ্যে কোনো লজ্জার কিছু নেই। তারা ডিপ্রাইভড ফিল করেছেন, তাদের সঙ্গে তারা এক ধরনের বেইমানির কথা বলেছেন, যে জামাত যে কথা দিয়েছিল, বিএনপি যে কথা দিয়েছিল সে কথা রাখেনি, বা পরিস্থিতির উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমাদেরও অনেক সময় তাই মনে হয়েছে শাপলা চত্বরের মূল জায়গায় কিন্তু সেই সন্ত্রাসটা ঘটেনি, যেটা ঘটেছে শাপলা চত্বরের চারপাশে। জি জনাব শাহরিয়ার কবির, আমরা এই প্রসঙ্গটিতে আরেকটু আসবো। একটু ডক্টর তারেক শামসুর রহমান আপনার কথা শুনতে চাই। শুনছিলেন যে হেফাজতের রাজনীতির উত্থান এবং সেই সম্পর্কে মঈনুদ্দিন খান বাদল সরকারের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন। যে বিষয়টা অবতারণা হয়েছে বাবুনগরীর তার বক্তব্য, এবং সেক্ষেত্রে রেদওয়ান সাহেব যেটা বললেন, শাহরিয়ার ভাই যেটা বললেন, এই প্রসঙ্গে আমি যাব না। আমি এখানে আমার কাছে 2টো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। একটা হয়েছে যে আমাদের প্রিয় মানুষ বাদল ভাই বললেন যে, আমি যতটুকু ভুল যদি না বুঝে থাকি, তিনি বলতে চেয়েছেন যে সরকারের পক্ষ থেকে জামাতকে নিষিদ্ধকরণের ব্যাপারে
কোনো দ্বিমত নেই, যদি বাদল ভাই আমি যদি ভুল না বুঝে থাকি। যদি তাই হয়ে থাকে, তিনি ট্রেজারি বেঞ্চের মানুষ, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, এবং আমি আজকে জানলাম যে উনি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তাকে আমি খুব পছন্দ করি। তাহলে আপনারা কেন আইন করে, সংবিধান পরিবর্তন করে পার্লামেন্টে এখনই এটা করছেন না, জামাতকে নিষিদ্ধ করেন? আচ্ছা, কিন্তু সেখানে যা বাদল ভাই, এখানে আরেকটি প্রশ্ন আমার আছে, যে জামাতকে আপনি নিষিদ্ধ করলেন, আপনার পক্ষে করা সম্ভব, আপনার 2/3 মেজরিটি আছে, আপনি করতে পারেন, কিন্তু যে ছেলের জন্ম স্বাধীনতার পর, যে রাজনীতি করে, জামাতের রাজনীতি যে ধারণ করেছে, শিবির করে, আপনি কি তাকেও আপনি একই পর্যায়ে ফেলতে চান? আমি কিন্তু দুটোকে দুভাবে দেখতে চাচ্ছি। 71-এ যারা অন্যায় করেছে তারা অবশ্যই নিন্দনীয় কাজ করেছেন এবং তাদের বিচারের প্রশ্নে কারো কোনো দ্বিমত নাই, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ মনে করে যারা 71-এ যারা অন্যায় করেছে, মা বোনদের উপর অত্যাচার করেছে, মানুষ খুন করেছে, তার বিচার হওয়া উচিত। কিন্তু যে ছেলেটা 18 বছর বয়স, 20 বছর বয়স, যে শিবির করে, সে ভুল করতে পারে বা যাই করে, তাকে আপনি কিভাবে দেখবেন? এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন আমি আমার সহকর্মী মেজবা কামালের প্রশ্নের অবতারণা করছি। আমার মনে হয় যে এই দুটি প্রশ্নের উত্তর মঈনুদ্দিন খান বাদলের কাছ থেকে শুনে নিয়ে আমি আপনার কাছে যাবো, এবং তারপর আমি অধ্যাপক মেজবা কামালের কাছে যাবো। জি, মঈনুদ্দিন খান বাদল। প্রশ্নের উত্তর তো উনি নিজে দিয়েছেন। উনি প্রশ্নের উত্তর দিয়েছেন যে উনি দুটো ভাগ করছেন, সেটা হলো যারা এই দেশের বিরোধিতা করেছে জামাতের মধ্যে তাদের কথা বলছেন, যারা তার পরবর্তী প্রজন্ম তাদের কথা বলছেন, এবং সেই কথাটি বলছেন বলে একটি গণতান্ত্রিক সরকার এই বিষয়টিকে যথাযথভাবে ভেবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। আমি সেজন্য পরিষ্কার করে বলেছি যে উই আর অন দ্য ট্র্যাক, আমরা সেই পথে এগোচ্ছি। কারণ হলো আপনি কি তার মানে বলতে চাইছেন যে জামাত নিষিদ্ধকরণের ক্ষেত্রে আপনি এটা বলতে চাচ্ছেন আপনারা চেষ্টা করছেন এবং ঠিক পথে আছেন, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে আপনারা নিষিদ্ধ করবেন। যদি আমার বোঝার আপনার ধরে নেওয়াটা বাস্তবসম্মত। ওকে, তাই যদি তাই হয়ে থাকে, তাহলে আমি যেটা বলতে চাইবো, আপনারা যতদিন পর্যন্ত এটাকে লিঙ্গারিং করবেন, দেরি করবেন, ততদিন মানুষের মধ্যে কনফিউশন বাড়বে, মানুষ সন্দেহ করবে যে হয়তো সরকারের কোনো পক্ষ জামাতের কোনো অংশের সাথে হয়তো যোগাযোগ রক্ষা করে চলছেন, না হলে আপনারা কেন এখনো এটাকে নিষিদ্ধ করছেন না? আর এখানে যেহেতু একটা বিচারের রায়, বিচার চলছে, যুদ্ধ অপরাধের বিচার চলছে, সুতরাং সেই পাশাপাশি আপনি যদি আইন একটা নিষিদ্ধকরণ আইন করেন, তাহলে তো আমি তো কোনো বিপদ দেখি না। আপনারা যত দ্রুত এটা করবেন ততই এদেশের জনগণের জন্য মঙ্গল। আমরা এই ঝুট ঝামেলার মধ্যে আমরা থাকতে চাই। এই যুদ্ধাপরাধীদের বিচারটা চলার কারণে শামসুর রহমান সাহেব আপনি যেটা দিচ্ছেন যে প্রত্যেকটা রায়তে জামাত এজ এ পার্টি, তার ইনভলভমেন্ট, তার চরিত্র উন্মোচিত হচ্ছে, সেটাও কিন্তু জনগণের কাছে পরিষ্কার হচ্ছে। সো প্রশ্নটা হলো যে নিষিদ্ধকরণের প্রক্রিয়া বাইরে থেকে বলাটা যত সহজ, দেয়ার আর সাম প্র্যাকটিক্যাল প্রবলেম সরকারের সামনে দাঁড়িয়ে যায় নানাবিধ। তা সত্ত্বেও আমি পরিষ্কার করে বলছি, উইথ অথরিটি বলছি যে উই আর অন দ্য ট্র্যাক। জামাত এদেশের রাজনীতি থেকে জামাত বিদায় নিতে হবে। তাদের যে স্বীকৃতি, সেই স্বীকৃতি নিয়ে তারা রাজনীতি করবে না। কিন্তু এই জায়গায় একটা জিনিস লক্ষ্য রাখেন, সরকার কখনো কিন্তু বলেনি যে আমি ধর্মীয় রাজনীতি বা ইসলামী রাজনীতি সব বন্ধ করে দেব, নেভার। দ্যাট ইজ নট আওয়ার পজিশন ইভেন অ্যাজ অন টুডে, সেটা সরকারের পজিশন না। কিন্তু জামাত নিষিদ্ধকরণের প্রক্রিয়ায় আমরা হাঁটতে শুরু করেছি। আমরা কি একটা কনফিউশনে থাকবো না বাদল ভাই? যেমন আমরা অতীতে দেখেছি, কোন এক সময় 1996-এও আমরা দেখেছি আওয়ামী লীগকে জামাতের সাথে একসাথে বসে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে। তাহলে কি কারো কারো মনে কি এরকম একটা প্রশ্নের উদয় হবে না
যে ভবিষ্যতে হয়তো কোনো এক ফর্মে হয়তো জামাতের সাথে আপনারা কোনো সংলাপ ডায়ালগ করতে পারেন? আপনি তো শুনুন, এখানে মনে হয় যে আমার একটু বলার সুযোগ দেওয়া দরকার। মিথিলা, আমি বলবো? জি অবশ্যই অধ্যাপক মিসবাহ কামাল। আমি মনে করি যে আওয়ামী লীগ আবার জামাতে ইসলামের সাথে কোনো গাঁটছড়া বাঁধতে যাবে এরকম কোনো সুযোগ বোধহয় নাই। কারণ ইতিহাস যে জায়গায় পৌঁছে গেছে, আজকে ৭১-এর ঘাতক দালাল বিরোধী আন্দোলন যে জায়গায় চলে গেছে এবং সেকুলার ফোর্সেস যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, তাতে করে এর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে আমি কিন্তু আমি এই কথাটা বলবো যে আওয়ামী লীগ কিন্তু ৭১-এর ঘাতক দালালদেরকে তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে, তাদের রাজনীতি করার সুযোগকে নিষিদ্ধ করার ব্যাপারে ডিসাইসিভ অ্যাকশন নিচ্ছে না। আমি আসলে এই অভিযোগই করব এবং আমি বলবো যে ৭১-এ যারা গণহত্যার সাথে যুক্ত ছিল, যারা আমাদের মা বোনদের উপর নির্যাতন করেছে, যেটাকে বাদল ভাই বলছেন নন নেগোশিয়েবল ইস্যু, সেই সমস্ত ব্যক্তিগতভাবে এবং সেই সমস্ত রাজনৈতিক দল, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার থাকবে না। এই ব্যাপারে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে। এবং এটা শুধু জামাতে ইসলাম না, এই একই অপরাধে সেদিন একই অপরাধ করেছিল মুসলিম লীগ, একই অপরাধ করেছিল নেজামে ইসলাম। এই যে হেফাজত তো হঠাৎ করে আকাশ থেকে পড়েনি, এগুলো হচ্ছে নেজামে ইসলামের বংশধর, যারা সেদিন মুজাহিদ বাহিনী গঠন করেছিল। অধ্যাপক মিসবাহ কামাল, তারেকের কথার সূত্র ধরে আমি একটু বলতে চাইছি, তারেক শামসুর রহমান যতটা জটিল মনে করছে, আমি কিন্তু জামাত নিষিদ্ধ করা অতটা জটিল মনে করি না। তারেক বলছে যে এটা সংবিধান সংশোধন করতে হবে, নতুন আইন তৈরি করতে হবে। সংবিধান সংশোধন করারও দরকার নেই, নতুন আইনেরও দরকার নেই। এটাকে যেটা আমি মনে করি, একটা হচ্ছে জামাতের ৭১-এর দুষ্কর্মের জন্য, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে সম্পৃক্তির জন্য বিচার করে সেটাকে আইনগতভাবে নিষিদ্ধ করা, সেটা ট্রাইব্যুনালে জামাতকে অপরাধী সংগঠন হিসেবে ট্রাইব্যুনালে বিচার করতে হবে। এবং এই বিরুদ্ধে একটা মামলা চলতেছে না, মামলা এখনো হয়নি, জামাতের বিরুদ্ধে এখনো মামলা দায়ের করা হয়নি। সরকারকে আনুষ্ঠানিকভাবে যদিও আমি একটু আপনাকে অনুরোধ করবো যে আমরা পরে এই প্রসঙ্গটিতে আসতে চাই। ডক্টর তারেক শামসুর রহমান একটি প্রশ্ন অধ্যাপক মিসবাহ কামালকে করতে চাইছিলেন, যদি সংক্ষেপে এই আলাপটি আমরা সেরে ফেলি। আমি প্রফেসর মিসবাহ কামালের আরেকটি আলোচনার সূত্র ধরে একটু বলতে চাচ্ছি। উনি বোধহয়, আমার যদি ভুল না হয়ে থাকে, মিসবাহ কামাল বলতে চেষ্টা করেছেন যে বিএনপি তত্ত্বাবধায়ক ইস্যুটাকে খুব বেশি হাই ফোকাস করতে পারেননি, এরকম একটা ইমপ্রেশন। কিন্তু আমি মনে করি যে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যেখানে বিএনপি এই তত্ত্বাবধায়ক ইস্যুটাকে ১ নাম্বার ইস্যু করেছে রাজনীতিতে। এবং আপনি সূক্ষ্মভাবে লক্ষ্য করলে দেখবেন ৩টি পত্রিকার একটা জনমত রিপোর্ট ছাপা হলো, তাতে দেখা গেল যে জনগণের একটা বড় অংশ তত্ত্বাবধায়ক পক্ষে। আচ্ছা, আমি এখানে যে অবজারভেশন, এখানে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে আমরা যে পর্যায়ে গেছি, এবং রেদওয়ান সাহেব ঠিকই বলেছেন যে বিএনপি একটা ব্যাপারে আমি অবজার্ভ করেছি যে বিএনপি তার ঠিক সরাসরিভাবে তত্ত্বাবধায়ক সে বলতে চাচ্ছে না, কিন্তু সে বলতে চাচ্ছে একটা নিরপেক্ষ একটা সরকার, যে সরকার নির্বাচন করবে। এক্ষেত্রে আমি যেটা মনে করি যে এই মুহূর্তে সময় এসছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ক্যাটাগরিক্যালি যে আপনারা সংসদে আসেন। আমি মনে করি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে বিএনপি পার্লামেন্টে যাওয়া উচিত, পার্লামেন্টে যে তাদের ফর্মুলা উপস্থাপন করবে। ধন্যবাদ তারেক শামসুর রহমান, ধন্যবাদ অধ্যাপক মিসবাহ কামাল। আমাদের একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। ৭১ সংযোগে সংযুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। বিরতি নিয়ে ফেরত আসছি আমরা।
তবু আমারে দেব না ভুলিতে, আমি বাতাস সঙ্গে ডক্টর পিয়াস করিমের কাছে যেতে চাই। ডক্টর পিয়াস করিম, আমাদের সব অতিথিদেরকে বলছি সময় অত্যন্ত সংক্ষিপ্ত। ডক্টর পিয়াস করিম, হেফাজতের উত্থান রাজনৈতিকভাবে পুরো প্রক্রিয়াকে কোথায় নিয়ে যাবে বলে মনে করছেন? এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। রাজনীতির মধ্যে সবসময় একটা উন্মুক্ততা থাকে, ওপেন এন্ডেডনেস থাকে, বলা যাচ্ছে না। তবে আমি শুধু বলবো যে ধর্মীয় আন্দোলন কিংবা সামাজিক আন্দোলন এবং রাজনৈতিক দলের যে বিভাজন রেখাটা টানা হয়, ওটা সবসময় খুব কাজের বিভাজন রেখা না। আমি যদি মিশরের উদাহরণ দিয়ে দেখি, মুসলিম ব্রাদারহুড কিন্তু প্রথমে সোশ্যাল মুভমেন্ট কিংবা রিলিজিয়াস মুভমেন্ট হিসেবে ইমার্জ করেছিল। 1953 সালে যখন সবগুলো রাজনৈতিক দলকে ব্যান করে দেয় নাসির রেজিম, তখন মুসলিম ব্রাদারহুডকে ব্যান করেনি, বলা হয়েছে এটা হচ্ছে রিলিজিয়াস মুভমেন্ট, পলিটিক্যাল পার্টি না। পরের বছর তাকেও ব্যান করা হয়েছিল, কিন্তু 1967 সালের পরে মুসলিম ব্রাদারহুড একটা মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে ইমার্জ করেছে। আমি অবশ্যই হেফাজত ইসলামের পক্ষের লোক না, কিন্তু আমি হেফাজত ইসলামের সঙ্গে একটা কনস্ট্রাকটিভ এনগেজমেন্টে যেতে চাই। আমি মনে করি যে 20 লক্ষ কওমি মাদ্রাসার ছাত্রকে উই ক্যান নট উইশ অ্যাওয়ে, এবং হেফাজত ইসলাম আর জামাতের স্বার্থ যতই মিলে যাক না কেন, আমার মনে হয় বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যতের কারণে এই বিভাজন রেখাটা আমাদের স্পষ্ট করে নেওয়া উচিত আর কি। কারণ হেফাজত ইসলাম যদি আর জামাতের মধ্যে পার্থক্য না থাকে, আমাদের পার্থক্য তৈরি করতে হবে গণতন্ত্রের স্বার্থে, আমি মনে করি। ধন্যবাদ ডক্টর পিয়াস করিম। আমি খুব সংক্ষেপে বলতে বলবো শাহরিয়ার কবির সেই একই প্রশ্ন নিয়ে। আমি হেফাজতের 13 দফার সঙ্গে জামাতের রাজনীতির কোনোই আমি পার্থক্য দেখি না। হেফাজতের যে মূল যে 13 দফার মধ্যে যে ব্লাসফেমি, এটা 1993 সালে জামাতের যে আমির ছিলেন মতিউর রহমান নিজামী বিএনপির পার্লামেন্টে জমা দিয়েছিলেন। বিএনপি এটা অ্যাকসেপ্ট করেনি, এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল জামাতকে নিয়ে, তখনও কিন্তু বিএনপি ব্লাসফেমি বিবেচনা করেনি। পুরো জামাত হেফাজত এখন এক হয়ে গেছে, এবং জামাত একসময় হেফাজতকে এখন নামিয়েছে। আগে যেমন ওই যে বিভিন্ন জঙ্গি সংগঠনকে নামিয়েছিল, শুরুতে আমরা 92 সালে দেখেছি খতমে নবুয়তকে নামিয়েছিল। এই জন্য যেটা হচ্ছে যে এই যে বিভাজনের চিন্তাটা, এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনার পরিপন্থী। ধন্যবাদ রেদওয়ান আহমেদ, একদম সংক্ষেপে। না, একদম সংক্ষেপে আমার বক্তব্য হলো যে আমরা 18 দলীয় জোটের পক্ষ থেকে জঙ্গিবাদে বিশ্বাস করি না, এবং আমরা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক জোট। আমাদের কার্যক্রম গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আন্দোলন করে যাচ্ছি, এবং আমরা যে সকল কর্মসূচি দিচ্ছি, জামাত ইসলাম বা আপনার কি বলে হেফাজতে ইসলাম, এদের কর্মসূচি এদের, এটার সাথে 18 দলীয় জোটের কোনো সম্পর্ক নাই। এবং আমরা এই জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িক কর্মকাণ্ডকে পছন্দ করি না এবং সমর্থন দেব না। ধন্যবাদ রেদওয়ান আহমেদ। মঈনুদ্দিন খান বাদল, একটি বিষয় বলে রাখি দর্শক আপনাদের উদ্দেশ্যে। মঈনুদ্দিন খান বাদল, সেটি হলো যে হেফাজত ইসলামের নেতা মাওলানা আল্লামা আহমদ শফি তিনি বলেছেন যে যারা মনে করছে হেফাজত মরে গেছে তারা ভুল করছে। মঈনুদ্দিন খান বাদল, এই উত্থানকে কিভাবে দেখছেন? শেষ মন্তব্য। আমি নতুন কোনোভাবে দেখছি না। আমি পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের গণতন্ত্র অতটুক শক্তি অর্জন করেছে বর্তমানে, ইফ এনিবডি ক্রসেস দ্য লাইন, লক্ষণ রেখা যদি কেউ অতিক্রম করেন, তাহলে কিন্তু সেটার জন্য যা যথাযথ উত্তর সেটা তারা পাবেন। শফি সাহেব কি বলেছেন জানি না, বাট আমি মনে করি বাবুনগরী যে স্টেটমেন্ট দিয়েছেন এবং 5 তারিখ আমাদের চোখের সামনে যা ঘটেছে, এটির একটি সম্পূর্ণ চিত্র যখন দেশবাসীর সামনে উন্মোচিত হবে, জনগণ সিদ্ধান্ত নেবে যা করা। অনেক ধন্যবাদ মঈনুদ্দিন খান বাদল আপনাকে, ধন্যবাদ শাহরিয়ার কবির, ধন্যবাদ রেদওয়ান আহমেদ এবং ধন্যবাদ ডক্টর পিয়াস করিম। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও 71 সংযোগের সাথে থাকবার জন্য। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।